হ্যালো এভরিওয়ান, আজকে আমি সায়েন্স অফ ওয়েলবিং এর 4th সেমিস্টার নিয়ে চলে এসেছি। সায়েন্স অফ ওয়েলবিং এর 4th সেমিস্টারের আমি সেকেন্ড পার্টটা করব, যেটা হচ্ছে ইমোশনাল ওয়েলবিং। তো চলো শুরু করা যাক। এবার আজকের টপিকে আমি কি কি কভার করব সেটার আগে একটু দেখে নেব যে সায়েন্স অফ ওয়েলবিং এর 4th সেমিস্টারে ইমোশনাল ওয়েলবিং এর টোটাল মার্কস কত। তোমরা অলরেডি জানো যে সায়েন্স অফ ওয়েলবিং এর 4th সেমিস্টারটা দুটো পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্টটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলবিং আর সেকেন্ড পার্টটা হচ্ছে ইমোশনাল ওয়েলবিং। সো এই ইমোশনাল ওয়েলবিং এ টোটাল মার্কস থাকছে 20 নম্বর। দুটোকে হাফ হাফ করে ভাগ করা হয়েছে, স্পিরিচুয়াল ওয়েলবিং 20 আর ইমোশনাল ওয়েলবিং 20। তো এখানে টাইপস অফ কোয়েশ্চেনের মধ্যে 2 মার্কস কোয়েশ্চেন তোমাদেরকে দুটো অ্যাটেম্প করতে হবে আউট অফ 4। আনসার এনি 2 আউট অফ 4। 3 মার্কস কোয়েশ্চেনও থাকবে যেখানেও তোমাদেরকে এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স করতে হবে। তারপরে রয়েছে 4 মার্কস কোয়েশ্চেন যেখানে দুটো কোয়েশ্চেন দেয়া থাকবে এবং তোমাদেরকে এনি 1 করতে হবে। আর সর্বশেষে 6 মার্কস এর ডেসক্রিপটিভ কোয়েশ্চেন যেখানেও দুটো কোয়েশ্চেন থাকবে কিন্তু তোমাদেরকে দুটো কোয়েশ্চেনের মধ্যে এনি 1 অপ্ট করতে হবে। সেই জন্য দেখে নাও এখানে টোটাল কোয়েশ্চেন তোমাদেরকে এই 4 টাইপস অফ কোয়েশ্চেন থাকবে, টোটাল 6। আর সব মিলিয়ে এই 6টা কোয়েশ্চেনের টোটাল মার্কস থাকবে 20। ওকে, আজকে আমরা কি কি টপিক কভার করব। আমরা ইমোশনাল ওয়েলবিংটা দুটো ক্লাসে ভাগ করেছি। আজকে ফার্স্ট ক্লাস যে যে টপিক গুলো আমরা এর মধ্যে ইনক্লুড করেছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে বুঝে নেবো আবেগ কাকে বলে, কনসেপ্ট অফ ইমোশন। তারপরে আমরা ওয়েলনেস আর ওয়েলবিং এর কনসেপ্ট জেনে নেব এবং তারপরে জানবো ইমোশনাল ওয়েলবিং মানে আবেগগত সুস্বাস্থ্য কাকে বলে। তারপরে আমরা ইন্ডিকেটরস অফ ওয়েলবিং জানবো। তারপরে ইমোশনাল ইন্টেলিজেন্সের সম্পর্কে পড়ব। তারপরে আমরা ইমোশনাল ওয়েলবিং আর ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে কি তফাৎ সেটা আমরা জেনে নেব। ওকে, সবার প্রথমে আমরা একটা অ্যারিস্টটলের প্রভাব জেনে নেব। সে কি বলেছেন? Anyone can become angry, this is easy, but to be angry with the right person to the right degree at the right time for the right purpose and in the right way, that is not easy. অবশ্যই খুব সঠিক কথা বলেছেন। আমরা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে প্রতি মুহূর্তে কিন্তু এগিয়ে চলেছি আমাদের যুক্তি বুদ্ধি দিয়ে, কিন্তু ভুললে চলবে না সবার আগে আমরা কিন্তু আবেগমূলক প্রাণী। আমাদের কোনো কিছু কষ্ট হলে, ব্যথা লাগলে আমরা যেরকম কষ্ট অনুভব করি কিংবা আনন্দের কোনো খবর হলে আমরা খুশি অনুভব করি, এই সবকিছুই কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এক কথায় বলতে গেলে আমরা কিন্তু আবেগকে নিয়ে সবসময় চলে থাকি। আমাদের কাউকে যদি ভালো লাগে তার কাছে আমরা এগিয়ে যাই, কিংবা কাউকে যদি আমরা অপছন্দ করি তার থেকে আমরা দূরে সরে যাই। এক কথায় বলতে গেলে আবেগ কিন্তু আমাদের বেঁচে থাকার নির্যাস। চলো বুঝে নিই তাহলে আবেগ কাকে বলে। ওকে, আবেগ অ্যাকচুয়ালি ইমোশন কথাটা ইমোভিয়ার থেকে এসছে। ইমোভিয়ার কথাটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে টু এক্সাইট, মানে উত্তেজিত করা। আবেগ বা ইমোশন শব্দটি ল্যাটিন শব্দ ইমোভিয়ার থেকে এসছে যার অর্থ হলো উত্তেজিত করা। একটু আগেই বললাম আবেগ হলো এক ধরনের মানসিক শারীরবৃত্তীয় অভিজ্ঞতা যা কোনো ঘটনা, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আমাদের প্রক্রিয়ার ফলস্বরূপ সৃষ্টি হয়। আবেগ অনুভূতি এবং শারীরিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। আচ্ছা, এখানে আমরা ম্যাকডুয়েলের ডেফিনেশনটা পড়ে নেব। হোয়াট হি হ্যাজ সেড অ্যাবাউট ইমোশন: ইমোশন ইজ অ্যান এফেক্টিভ এক্সপিরিয়েন্স দ্যাট ওয়ান আন্ডারগোজ ডিউরিং অ্যান ইনস্টিংটিভ এক্সাইটমেন্ট। এটা কিন্তু সহজাত প্রবৃত্তি। ফর এক্সাম্পল, দেখো উদাহরণ দেয়া আছে এখানে। when a child perceives a bull coming towards him, he experiences an affective experience in the form of an arousal of accompanied emotion of fear and consequently tries to run away. Run away হচ্ছে cognitive aspect. সবার প্রথমে যখন বাচ্চাটি কি করলো, একটা ষাঁড় দেখলো, একটা বুল দেখলো, সবার প্রথমে সে কি করলো, তার চিন্তন প্রক্রিয়ার মধ্যে সে কি
হলো, সে বুঝতে পারলো যে ষাঁড় কিন্তু আমাকে অ্যাটাক করতে পারে, আমাকে ক্ষতি করতে পারে, আর তার ফলে কি হলো, তার মধ্যে যে ভয়ের সৃষ্টি হলো। ভয় আমাদের একটা ইনস্টিংক্ট, ঠিক আছে, সহজাত প্রবৃত্তি, এবং তার ফলে কি হচ্ছে, সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, মানে তার অ্যাকশন হচ্ছে, ক্রিয়া হচ্ছে, যেটা কিনা কোরেটিভ অ্যাসপেক্টস অফ ওয়ান বিহেভিয়ার। অতএব আমরা বলতেই পারি আবেগ হলো এমন এক ধরনের জটিল অনুভূতি যার মূলে কতগুলি সহজাত প্রবৃত্তি বর্তমান, এই এক্ষুনি বললাম, কোনো বিশেষ বস্তু বা ধারণা একে জাগরিত করে এবং দেহের অভ্যন্তরীণ পরিবর্তনের জন্য এমন কতগুলো বিশেষ ধরনের দৈহিক প্রকাশ ঘটে, যার জন্য আমরা নানা রকম কাজে প্রবৃত্ত হই। আমি আরো একটুখানি ভেঙে বোঝাচ্ছি তোমাদেরকে। মনে করো আমরা স্টিমুলাসের প্রতি রিয়াক্ট করি, রিয়াকশন অ্যাকশন, ঠিক আছে। এবার যে কোনো বাইরের জিনিসের প্রতি আমরা রিয়াক্ট করছি, রিয়াক্ট করে কি করছি, এক্সপ্রেস করছি কিংবা অ্যাকশন করছি, আচরণ করছি। এবার এই যে স্টিমুলাসের প্রতি রিয়াকশনের পরে কি হয়, আমাদের ভেতরে, শরীরের ভেতরে কিছু ইন্টারনাল চেঞ্জেস হয়। সেই চেঞ্জেস এর ফলে কিন্তু আমাদের এই ইমোশনস গুলো প্রকাশ হয়। ফর এক্সাম্পল, কারো প্রতি ভালো লাগা জাগতে পারে, কিংবা কোনো কিছু থেকে রাগ হতে পারে, কিংবা কোনো কিছু থেকে ভয় আসতে পারে। তো এই ধরনের ইনস্টিংচুয়াল আচরণটা কিন্তু আমরা যেটা প্রকাশ পাই, এবং তার ফলে আমরা কিন্তু যে কোনো কাজে প্রবৃত্ত হই, মানে আমার অ্যাকশন, মানে আমি কি আচরণ করছি, তার ফলে ওখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি না সেই সিচুয়েশনের কাছাকাছি চলে আসছি, এরকম ধরনের আমরা আচরণ করে থাকি। ওকে, এই ডেফিনেশনটাকেই যদি আরো ভেঙে দেয়া যায়, তাহলে আমরা তিনটে পয়েন্টে আসছি ফাইনালি। নাম্বার ওয়ান, আবেগ হলো কি, একটি জটিল অনুভূতি। নাম্বার টু, আবেগ জাগরিত হলে কি হয়, দেহের অভ্যন্তরে মানে ইন্টারনাল কিছু রিয়াকশন, কতগুলো পরিবর্তন দেখা যায়, ইন্টারনাল চেঞ্জেস দেখা যায়। এবং সবার শেষে আবেগ আমাদের নানা রকম কাজে উৎসাহ দেয়, প্রবৃত্তি করে। ওকে, এবার কম্পোনেন্টস অফ ইমোশনস জেনে নেব। বেসিক্যালি there are three components. What are those? Physiological, behavioral, cognitive. সবার প্রথমে কগনিটিভ কম্পোনেন্ট, অর্থাৎ জ্ঞানমূলক উপাদান। জ্ঞানমূলক উপাদান কি, আবেগের অনুভবের পিছনে আমাদের যে মানসিক ভাবনা বা মূল্যায়ন। শারীরবৃত্তীয় উপাদান অর্থাৎ ফিজিওলজিক্যাল কম্পোনেন্টস, হোয়াট আর দোজ, আমাদের যে শরীরের মধ্যে নানা রকম চেঞ্জেস হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে, সেগুলোর প্রতিক্রিয়া। যেরকম মনে করো আমাদের হার্ট রেট চেঞ্জ হয়, পালস রেট চেঞ্জ হয়, শ্বাস প্রশ্বাসের হার পরিবর্তন হচ্ছে, ঘাম হচ্ছে, তো এইগুলো সবই কিন্তু আমাদের ফিজিওলজিক্যাল চেঞ্জেসের আন্ডারে হচ্ছে। আচ্ছা, লাস্টলি আচরণগত উপাদান, যেটা বিহেভিয়ারাল কম্পোনেন্টস, সেটা হচ্ছে যে আমাদের ইমোশনস হলে, যেরকম কারো যদি খুব বিরক্ত অনুভূতি হয় তাহলে আমরা ভুরু কুঁচকে থাকি, কিংবা রাগ হলে চোখগুলো বড় বড় করি, কিংবা আনন্দ হলে আমাদের পিউপিল গুলো ডাইলেট করে যায়। তো এই ধরনের কিন্তু আমাদের চেঞ্জেস গুলো, কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে, তো এগুলো হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন। Third characteristics of emotions. Okay, first characteristics is wide range of emotions. আবেগের ব্যাপক পরিধি। একটা এক্সাম্পল দিয়ে বলছি। ফর এক্সাম্পল, ধরো আমরা যদি কল্পনা করি যে দেখো, আমরা যখন কল্পনা করি যে আমাদের শত্রু সুযোগ পেলেই আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমরা কি করছে, আমাদের কল্পনার মাধ্যমে কিন্তু আমাদের রাগের সৃষ্টি হচ্ছে। এই রাগটাই মনে করো অন্য একটা সিচুয়েশনে আমি একটা কথা বোঝানোর চেষ্টা করছি, কিছুতেই আমার কথাটা বুঝতে পারছে না কেউ, তাহলে কথা না বোঝার জন্য আমাদের রাগ হচ্ছে। এইখানটা রাগটা কিন্তু হচ্ছে চিন্তার দ্বারা। তার মানে কি হলো, প্রথমটা কল্পনা করে রাগের সৃষ্টি হচ্ছে, এবং সেই সেম ইমোশন, রাগ, আমাদের কোথা থেকে সৃষ্টি হচ্ছে, চিন্তার দ্বারা। সেই জন্য আমরা বলতে পারি ইমোশন হ্যাজ গট আ ভেরি ওয়াইড রেঞ্জ। নেক্সট পয়েন্ট হচ্ছে ইমোশন ক্যান অ্যারাইজ ফ্রম ভ্যারিয়াস কন্ডিশনস। একই আবেগ বিভিন্ন অবস্থার দ্বারা কিন্তু সৃষ্টি হতে পারে। ফর এক্সাম্পল, দেখো, ভয় বিভিন্ন অবস্থার দ্বারা কিন্তু উদ্দীপিত হতে পারে।
ফর এক্সাম্পল মনে করো একটা রাস্তায় যদি একটা ষাঁড় যাচ্ছে, একটা পাগলা কুকুর যাচ্ছে, সেটাকে দেখে যদি আমরা ভয় পাই, তাহলে যদি এটা চিন্তা করি যে টাইম হয়ে গেছে, আমার কাছের মানুষ বাড়িতে এখনো ফেরেনি, কি হলো, কিছু দুর্ঘটনা হয়ে গেল কিনা, সেটা চিন্তা করলেও কিন্তু আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে ইমোশন ক্রিয়েটস আ মুড। একটা মুডের একটা মেজাজ সৃষ্টি করে। কোনো আবেগ উদ্দীপিত হলে তা একটা মেজাজ সৃষ্টি করে, যার মাধ্যমে আবেগটি দীর্ঘকাল স্থায়ী হয়। একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। মনে করো রাস্তায় কিছু একটা গন্ডগোল হলো, ঝামেলা হলো, আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি সেই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লাম, আমার মেজাজটা খারাপ হয়ে গেল, আমি বিরক্ত বোধ করছি, এবং তারপরে আমি এগিয়েও চললাম আমার রাস্তায়, আমার গন্তব্যস্থলে, কিন্তু পৌঁছালেও হয়তো ওই সিচুয়েশনটা কি হয়েছে সকালবেলা সেটা নিয়েই কিন্তু আমার মাথার মধ্যে থাকলেও থাকতে পারে সেই চিন্তাটা, এবং সেইটার জন্য কিন্তু আমার একটা বিক্ষিপ্ত মেজাজ সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর একটা next characteristics is emotion, very important. Emotion is parasitical. Emotions are dependent on our instinct. আবেগ হলো পরাশ্রয়ী। আবেগ সহজাত প্রবৃত্তির উপর কিন্তু নির্ভরশীল। একটা খুব সুন্দর এক্সাম্পল দিই আমি। এখানে মনে করো ক্ষুধার্ত কুকুর, তার সামনে থেকে আমি খাবারটা কেড়ে নিলাম, কি হলো, সে প্রচন্ড ভাবে রেগে যাবে। এখানে কিন্তু তার রাগটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? তার খাবারটা, তার খিদে পেয়েছিল, তার খাবারটা তার মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হলো। এবং খিদে পাওয়াটা হচ্ছে আমাদের একটা সহজাত প্রবৃত্তি, আমাদের ইনস্টিংক্ট, এবং তার ফলে কিন্তু সেটা বাধা সৃষ্টি হচ্ছে বলেই কিন্তু রাগের সৃষ্টি হচ্ছে, ইমোশনের সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা বলতেই পারি যে ইমোশনস আর ডিপেন্ডেন্ট অন আওয়ার ইনস্টিংক্ট। সেই জন্যই আমরা কিন্তু ইমোশনকে প্যারাসিটিক্যাল বলি, পরাশ্রয়ী। ওকে, দ্য নেক্সট ক্যারেক্টারিস্টিক ইজ আবেগ এর আবির্ভাব আকস্মিক ভাবে ঘটে থাকে। মানে ইমোশনাল রিয়াকশনস অকার অল অফ আ সাডেন। তার মানেই হচ্ছে যে হঠাৎ করে আমি খুব ভালো মেজাজে আছি, কিন্তু সিচুয়েশনটা এমন ভাবে ট্রিগার করলো কোনো একটা স্টিমুলাসের দ্বারা, যে ফট করে আমার কিন্তু উইদাউট এনি প্রায়ার নলেজ, উইদাউট এনি প্রায়ার নোটিস খারাপ হয়ে গেল। হ্যাঁ, তো সেই জন্য হঠাৎ করে কিন্তু আমাদের ইমোশনাল চেঞ্জেস গুলো হতে পারে। এবং লাস্টলি আবেগ অনেক সময় আমাদের বিচার বুদ্ধি আচ্ছন্ন করে ফেলে। টেকিং ওয়াইজ ডিসিশনস মে বি হিন্ডার্ড বাই ইমোশনাল অ্যারাইজেল। যখন আমরা প্রচন্ড ভাবে আবেগ প্রবণ হয়ে পড়ি, তখন কিন্তু আমরা আমাদের চিন্তা শক্তি, বিচারের ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলি। মানে আমরা বলি যে প্রচন্ড দুঃখের সময় কিন্তু আমরা ঠিকঠাক ডিসিশন নিচ্ছি না, কিংবা প্রচন্ড ইমোশনালি খুশি যখন আছি, হ্যাপি যখন আছি, তখনও কিন্তু আমরা ঠিকঠাক আমরা এরকম কথা হতে থাকে যে তোর কিন্তু এখন খুব তুই এক্সাইটেড আছিস, তুই প্রচন্ড দুঃখী আছিস, সেই জন্য এরকম কথা বলছিস, ঠিকঠাক নর্মাল হয়ে যা, তারপরে ডিসিশনটা নে, তখন বোধহয় ঠিকঠাক ডিসিশন। এরকম আমরা প্রায়শই শুনেও থাকি, বলেও থাকি। তোমাদের পেরেন্টসরাও, মা বাবারাও, টিচাররাও কিন্তু এরকম কথা খুব প্রায়শই বলে থাকে। ওকে, এবার আমরা ডিফারেন্ট টাইপস অফ ইমোশনাল জেনে নেবো। দেখো এই ছবিতেই তোমরা একটা আইডিয়া করতে পারছো কত রকমের আবেগ হতে পারে। সবার প্রথমে হচ্ছে আনন্দ বা হ্যাপিনেস। হ্যাপিনেসের মধ্যে সুখ, উচ্ছ্বাস, সন্তুষ্টি, এগুলো সব হ্যাপি ইমোশনস। স্যাড ইমোশনস মানে বেদনা, মানে কষ্ট, বিষণ্ণতা, কোনো কিছু হারানোর অনুভূতি, এগুলো সব আমাদের স্যাড ইমোশনস। রাগ কিংবা অ্যাঙ্গার, ক্ষোভ, বিরক্তি, এগুলো সব আমাদের রাগের ইমোশনস। ভয়, উদ্বেগ, আশঙ্কা, আতঙ্ক, এগুলো সব আমাদের ফিয়ার ইমোশন। সারপ্রাইজ, আশ্চর্য হয়ে যাওয়া কিংবা হতবাক হয়ে যাওয়া, এগুলো সব সারপ্রাইজ ইমোশন। এবং লাস্টলি ঘৃণা করা, ডিসকাস্ট, কাউকে অপছন্দ কিংবা বিরক্তি বোধ করা হচ্ছে ডিসকাস্ট ইমোশনস। ওকে, ওকে, ইমোশন সম্পর্কে তো পড়লাম। এবার আমরা ওয়েলনেস আর ওয়েলবিং এর সম্পর্কে জানবো। তারপরে আমরা ইমোশনাল ওয়েলবিং এর সম্বন্ধে জানবো। অনেক সময় ওয়েলনেস আর ওয়েলবিংটা অনেক সময় ওয়ার্ডস গুলোকে ইন্টারচেঞ্জেবলি উই ইউজ দ্যাট, বাট দেয়ার ইজ আ ভেরি স্লাইট বাট ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন দ্য টু।
আমরা আগে পার্থক্যগুলো জেনে নেব। আচ্ছা, ওয়েলনেস বা সুস্থতা হলো একটি প্রক্রিয়া, দ্য প্রসেস অফ দ্য জার্নি। ওয়েলনেস বলতে সাধারণত একটি সক্রিয় প্রক্রিয়াকে বোঝায় যেখানে একজন ব্যক্তি স্বাস্থ্যকর অভ্যাস এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যান, এবং এই ক্রিয়ার মাধ্যমেই আলটিমেটলি ওয়েলবিং এর অ্যাচিভমেন্ট। ওয়েলবিং হলো একটি সামগ্রিক অবস্থা যেখানে একজন ব্যক্তি শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছন্দ, সুখী এবং সন্তুষ্ট বোধ করেন। এটি একটি ব্যক্তির জীবনের সামগ্রিক গুণমানকে কিন্তু বোঝায়। তার মানে হলো ওয়েলবিং হচ্ছে ওয়েলনেসের থেকে ব্যাপক ধারণা, মানে ওয়েলনেস ওয়েলবিং এর একটা পার্ট। আচ্ছা, আরো একটু বিস্তারিত ভাবে দুটোর মধ্যে ডিফারেন্স আমরা বুঝে নেবো, ওয়েলনেস আর ওয়েলবিং। ওয়েলনেস হচ্ছে সক্রিয় একটি প্রক্রিয়া, সচেতন অভ্যাস ও পছন্দ, যেখানে ওয়েলবিং সামগ্রিক অবস্থা, জীবনের গুণমান ও সন্তুষ্টির অনুভূতি। স্বাস্থ্যকর জীবনযাপনের অনুশীলন ও উন্নতি হলো ওয়েলনেস, যেখানে ওয়েলবিং শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক সুস্থতার সামগ্রিক অভিজ্ঞতা। আচ্ছা, আগেই বললাম যে ওয়েলনেস হচ্ছে একটি প্রক্রিয়া, যাত্রাপথ, জার্নি, যেখানে ওয়েলবিং হলো একটি গন্তব্য, আমার ডেস্টিনেশন, আমার ফলাফল, যদিও কিন্তু এটি স্থির নয়, চলমান। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা ব্যায়াম করছি, স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, পর্যাপ্ত ঘুমোচ্ছি, এগুলো সব কিন্তু আমাদের ওয়েলনেস এর অংশ, এবং এর ফলে আমরা কি হচ্ছে, সুখী হওয়া, জীবনের উদ্দেশ্য অনুভব করা এবং মানসিক শান্তি লাভ করছি যে এই প্রক্রিয়ার ফলে, সেগুলো হচ্ছে ওয়েলবিং এর অংশ। অর্থাৎ বলতেই পারি দুজনের মধ্যে কিরকম সম্পর্ক। ওয়েলনেস হলো ওয়েলবিং অর্জনের একটি উপায়, আর ওয়েলবিং হলো ওয়েলনেস এর একটি সামগ্রিক ফল। মানে ওয়েলনেস এর দ্বারাই কিন্তু আমরা ফাইনালি ওয়েলবিং এ পৌঁছাচ্ছি। আমরা আরো একটু ভালো করে একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেব। দেখো, যদি তুমি নিয়মিত ব্যায়াম করো, স্বাস্থ্যকর খাবার খাও এবং পর্যাপ্ত ঘুমাও, এগুলো কি, এগুলো সব কিন্তু ওয়েলনেস এর অংশ। তার ফলে কি হবে, তাহলে তোমার শরীর শারীরিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে এবং তুমি মানসিকভাবে সুখী এবং স্বচ্ছন্দ বোধ করবে। এগুলো কি, ওয়েলবিং এর অংশ। অর্থাৎ ওয়েলনেস তোমার গৃহীত পদক্ষেপ, তোমার দ্য স্টেপস, এবং সেই স্টেপস গুলোকে তুমি যখন ওভারকাম করছো, জার্নি দিয়ে যাচ্ছ, সেই রাস্তা দিয়ে যাচ্ছ, তখন ওয়েলবিং হলো সেই পদক্ষেপগুলোর মাধ্যমে অর্জিত সামগ্রিক ভালো থাকা এবং সুখের অনুভূতি। আচ্ছা, আমরা ইমোশন পড়লাম, আমরা ওয়েলবিং পড়লাম, এবার দুটোর মধ্যে কানেকশনটা দেখি। ইমোশনাল ওয়েলবিং কাকে বলে? ওকে, হোয়াট ডু ইউ মিন বাই ইমোশনাল ওয়েলবিং? ইমোশনাল ওয়েলবিং is the ability to understand, manage and express your emotions constructively, cope with life's challenges and maintain positive relationships and a sense of purpose. অর্থাৎ আবেগমূলক সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? একজন ব্যক্তির অনুভূতি পরিচালনা করার, কঠিন পরিস্থিতির মোকাবিলা করার এবং নিজের জীবনে সন্তুষ্টির ইতিবাচক অনুভূতি বজায় রাখার ক্ষমতাকে বোঝায়, যার মধ্যে রয়েছে নিজের আবেগকে স্বীকৃতি দেওয়া, বোঝা এবং গঠনমূলকভাবে প্রকাশ করা। এই ইমোশনাল ওয়েলবিংটাকে আরেকটু যদি আমরা ভেঙে বোঝাতে চাই, প্রথমেই এটা বলবো আমি একটি বহুমুখী ধারণা, এবং এর মধ্যে কি রয়েছে, প্রথমেই রয়েছে আবেগকে চেনা এবং বোঝা, অর্থাৎ আইডেন্টিফাইং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইমোশনস, মানে নিজের এবং অন্যের অনুভূতি সম্পর্কে আমি সচেতন। সেকেন্ডলি, আবেগ পরিচালনা করা, মানে ম্যানেজিং মাই ইমোশনস, কোনো নেগেটিভ ইমোশন হোক কিংবা পজিটিভ, মানে ইতিবাচক এবং নেতিবাচক উভয় আবেগ মোকাবিলার জন্য কিন্তু সুস্থ মোকাবিলা পদ্ধতি বিকাশ করা। আচ্ছা, পরেরটা হচ্ছে স্থিতিস্থাপকতা তৈরি করা, ডেভেলপিং স্টেবিলিটি, অর্থাৎ স্বাস্থ্যকর উপায়ে আমি কিভাবে
অ্যাডভার্স সিচুয়েশন, বিপর্যয়কর সিচুয়েশনের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি। খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে তোমার ডেভেলপিং স্টেবিলিটি। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখো, লাস্টলি ইতিবাচক সম্পর্ক বজায় রাখা, মেনটেনিং আ পজিটিভ রিলেশনশিপ, মানে অন্যদের সঙ্গে আমি সম্পর্ক যা আছে সেটা কিন্তু অর্থপূর্ণ সংযোগ গড়ে তুলছি, ঠিক আছে, এবং সেটাকেই কিন্তু আমি চেষ্টা করছি সেই পজিটিভ রিলেশনশিপটা, সেই রিলেশনশিপ উইথ মিনিংটাকে আমি মেনটেন করা। আচ্ছা, পরের পয়েন্টটা হচ্ছে জীবনের অর্থ এবং উদ্দেশ্য স্থির করা, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডিটারমাইনিং দ্য মিনিং অ্যান্ড পারপোজ অফ লাইফ, মানে আমার এই পৃথিবীতে থাকার উদ্দেশ্যটা কি, কি লক্ষ্য নিয়ে আমি এগোবো, আমার সামনে কি গোল আছে, হ্যাঁ, জীবনের উদ্দেশ্য কি আছে সেটাকে আমি অনুভব করছি, যে আমি কি লক্ষ্য নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে আমি আছি। আর সেটা হলেই কিন্তু, আমার লক্ষ্য স্থির হলেই কিন্তু আমি কি করব, লক্ষ্য অর্জন করার দিকে এগিয়ে যাব, অ্যাচিভমেন্ট অফ গোলের দিকে এগিয়ে যাব। মানে সামনে যদি আমার কোনো টার্গেট থাকে তাহলেই কিন্তু আমার মধ্যে প্রেরণা জাগবে, মোটিভেশনের সৃষ্টি হবে, এবং তার সেই লক্ষ্য অর্জনের দিকে কিন্তু আমি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো এই ছবিটা খুব সুন্দর আর কি। গোল উইদাউট আ ডেডলাইন ইজ জাস্ট আ ড্রিম, মানে আমাদের স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য কিন্তু আমাদের বাস্তবে ফিরে আসতে হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, ইন্ডিকেটরস অফ ইমোশনাল ওয়েলবিং। প্রথমে আমরা সহনশীলতা অর্থাৎ রেজিলিয়েন্স সম্পর্কে পড়ব, আর সেকেন্ডলি আমরা এমপ্যাথি অর্থাৎ সমানুভূতি সম্পর্কে জানবো। প্রথমেই আসছি সহনশীলতা কিংবা রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স এক কথায় বলা হয় বাউন্সিং ব্যাক সিচুয়েশন। ওকে, রেজিলিয়েশন ইজ দ্য এবিলিটি টু অ্যাডাপ্ট ওয়েল in the face of adversity, trauma, or significant stress, often described as being able to bounce back from difficult experience. অর্থাৎ সহনশীলতা হলো একটি অসাধারণ মানসিক ক্ষমতা, যা একজন ব্যক্তিকে জীবনে চলার পথে আসা বিভিন্ন অ্যাডভার্স সিচুয়েশন, মানে প্রতিকূল পরিস্থিতি, চাপ, পীড়ন, বিপর্যয়ের মুখেও ভেঙে না পড়ে মানিয়ে নিতে, সামলে উঠতে এবং পুনরায় স্বাভাবিক বা তার চেয়েও শক্তিশালী অবস্থায় ফিরে আসতে সাহায্য করে। সহনশীলতা কিন্তু শুধুমাত্র টিকে থাকা নয়, বরং কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখা, বৃদ্ধি পাওয়া এবং আরো স্থিতিস্থাপক হয়ে ওঠার একটি প্রক্রিয়া। আমি ভেঙে পড়ছি না, আমি লড়ছি। আচ্ছা, এখানে সহনশীলতার আমরা ক্যারেক্টারিস্টিক্স কিংবা মূল বৈশিষ্ট্য জেনে নেব। প্রথমেই হচ্ছে স্থিতিস্থাপকতা কিংবা স্টেবিলিটি। যেরকম দেখো, একটি রাবার ব্যান্ডকে যখন আমরা খুব টেনে ধরি, তখন আবার ওটা ছেড়ে দিলে আবার যখন নর্মাল পজিশনে ফিরে আসে, সেরকম ভাবে সহনশীল ব্যক্তিরাও কিন্তু মানসিক চাপের মধ্যে পড়েও নিজেদেরকে আবার সেই আগের অবস্থায়, মূল অবস্থায় ফিরে আনতে পারে। সেকেন্ডলি হচ্ছে আমার অ্যাডাপ্টিবিলিটি, আমার অ্যাডজাস্টমেন্ট কিংবা আমার অভিযোজনের ক্ষমতা। নতুন কিংবা আনএক্সপেক্টেড সিচুয়েশন, মানে নতুন কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতির সাথে আমি কতটা ভালোভাবে মানিয়ে নিতে পারছি। থার্ডলি, শিক্ষার প্রবণতা, টেন্ডেন্সি টু লার্ন। আমরা কি শিখবো অ্যাকচুয়ালি? আমরা প্রতিকূল অভিজ্ঞতা থেকে ইতিবাচক শিক্ষা গ্রহণ করব। মানে এরকম একটা খারাপ সিচুয়েশন আমার লাইফে যদি আসে, তাহলে সেই সিচুয়েশন এলে আমি কি করে সেটাকে ওভারকাম করব, কি করে সেটাকে জিতে নিয়ে আবার আমি আগের সিচুয়েশনে কিংবা আরো ভালো সিচুয়েশনে নিজেকে আবার ফিরিয়ে আনতে পারবো। এখান থেকে কিন্তু শিখছি যে এটা হলে, মানে অলওয়েজ উই থিঙ্ক অফ আ প্ল্যান বি, মানে এটা যদি আমার কাজ না করে, যদি আমি এই সিচুয়েশনটা ওভারকাম না করতে না পারি, তাহলে আমার আদার অল্টারনেটিভস কি আছে, প্ল্যান বি কি আছে, যেটা দিয়ে কিন্তু আমি আবার নর্মাল ব্যাক টু প্যাভিলিয়ন কিংবা ব্যাক টু নর্মাল সিচুয়েশন কিংবা বেটার সিচুয়েশনে আনতে পারি নিজেকে।
ওকে, আশাবাদী কিংবা হোপফুল, অবশ্যই মানে এটা খুব 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 ইম্পর্টেন্ট। সব জায়গায় আমরা কিন্তু এই আশা নিয়েই বেঁচে থাকি যে কোনো একটা খারাপ পরিস্থিতি সবার জীবনেই আসে লাইফে। তো এরকম যখন কোনো খারাপ পরিস্থিতি আসে তখন আমরা কিন্তু এই আশাটা নিয়েই বেঁচে থাকি যে আমি আহ কাটিয়ে উঠতে পারবো, মানে সবকটা টানেলের ক্রস করেই যে একটা লাইট পাওয়া যায় সেটা বিশ্বাস রাখি বলেই কিন্তু আমরা কিন্তু লড়ে যাই, মানে খারাপ সিচুয়েশনটাকেও আমরা কিন্তু ওভারকাম করতে পারি, করার চেষ্টা করি। এবং লাস্টলি আত্মদক্ষতা, নিজের কতটা এফিসিয়েন্সি আছে, সেলফ এফিকেসি, মানে নিজের ক্ষমতা এবং প্রতিকূলতা কাটিয়ে ওঠার সক্ষমতার উপর বিশ্বাস, মানে আমি পারবো, আমাকে পারতেই হবে। এই যে বিশ্বাসটা নিজের ওপর, এই বিশ্বাসটা থাকলেই কিন্তু আমরা খারাপ সিচুয়েশনটাকে, খুব অ্যাডভার্স সিচুয়েশনটাকে কাটিয়ে ওঠার ক্যাপাবিলিটি রাখবো। ওকে, এবার রেজিলিয়েন্স আর রিজিডিটির মধ্যে অনেক সময় অনেকে কনফিউজ করে। একটু ডিফারেন্স বুঝিয়ে দিই। সহনশীলতা বনাম কঠোরতার মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আমরা সহনশীলতা মানে আগেই বুঝলাম যে আঘাতের পরেও, সহনশীলতা মানে কি, আঘাতের পরেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা, ভেঙে না পড়ে পরিস্থিতিকে মানিয়ে নেওয়া এবং প্রয়োজনেও সাহায্যের হাত বাড়ানো রেজিলিয়েন্সের মানে। কিন্তু তার মানে এই নয় যে এই সহনশীল ব্যক্তিরা কঠিন পরিস্থিতিতেও নিজের অনুভূতি প্রকাশ করবে না, তারা করবে, নিজের অনুভূতি প্রকাশও করবে এবং প্রয়োজনে কান্নাকাটিও করবে এবং অন্যদের সাহায্যও চাইবে। এবং এইখানটাই কিন্তু রিজিডিটি আর রেজিলিয়েন্সের মধ্যে তফাৎ, তারা কিন্তু এটা করবে না। সহনশীলতা যেখানে অভ্যন্তরীণ শক্তি, যা বাহ্যিক কঠোরতা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, নেক্সট ইন্ডিকেটর ইজ এমপ্যাথি, সমানুভূতি, যেটাকে একটা ফ্রেজে আমরা বলি স্টেপিং ইনটু দেয়ার শুজ। এমপ্যাথি ইজ দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিংস অফ অ্যানাদার পারসন। সমানুভূতি মানে কেবল অন্যের প্রতি কিন্তু সহানুভূতি নয়, বরং তাদের অনুভূতি, চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতাকে গভীরভাবে বোঝা ও অনুভব করার এক অসাধারণ ক্ষমতা। এটি হলো নিজেকে অন্যের অবস্থানে বসিয়ে তাদের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতিকে উপলব্ধি করা। অন্যের কষ্ট দেখে দুঃখ পাওয়াটা কিন্তু সহানুভূতি, সিম্প্যাথি, কিন্তু সেই কষ্টকে নিজের ভেতরে অনুভব করে তাদের মানসিক অবস্থাটা বোঝাটাই হলো সমানুভূতি বা এমপ্যাথি। আমরা সিম্প্যাথি এবং এমপ্যাথির মধ্যে আরেকটু ভালোভাবে ডিফারেন্সেসটা বুঝে নিই। সহানুভূতি হলো করুণা অনুভব করা, এটি একটি বাহ্যিক প্রক্রিয়া। ফর এক্সাম্পল, আমি তোমার জন্য দুঃখিত যে তোমার এমন হয়েছে। যেখানে সমানুভূতি কিংবা এমপ্যাথি হলো অন্যের অনুভূতিকে নিজের মধ্যে অনুভব করা এবং তাদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিকে বোঝা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্ট পেয়েছো। ওকে, লাস্টলি দ্য ডিফারেন্স বিটুইন এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি। সিম্প্যাথি যেখানে আই নো হাউ ইউ ফিল, সেখানে এমপ্যাথি হচ্ছে আই ফিল হাউ ইউ ফিল। So there is a very important difference between the two. Okay, now we are coming to the next important topic, which is emotional intelligence. আমরা একটা রবার্ট বার্নসের কোর্স দিয়ে শুরু করব। Oh, that's the God's the gift would give us to see ourselves as others see us. আবেগগত বা আবেগিক বুদ্ধিমত্তা মানে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটাকে শর্টে আমরা ইকিউ বলে থাকি। মানে কি? আচ্ছা, পিটার স্যালোভে আর জন মেয়ার ইমোশনাল ইন্টেলিজেন্সকে ডিসক্রাইব করেছেন লাইক ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দ্য ফর্ম অফ social intelligence that involves the ability to monitor one's own and others' feelings
and emotions, to discriminate among them, and to use this information to guide one thinking and action. অর্থাৎ আবেগগত বা আবেগিক বুদ্ধিমত্তা হলো নিজের এবং অন্যের আবেগ শনাক্ত করা, আইডেন্টিফাই করছো, বোঝা, আন্ডারস্ট্যান্ড করছো এবং নিয়ন্ত্রণ করা এবং কার্যকরভাবে ব্যবহার করার ক্ষমতাটাকে কন্ট্রোল করে তুমি সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করছো, সেটাই কিন্তু হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবার আইকিউ আর ইউকিউ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, দেখো আমরা আইকিউ এর কথা তো অনেক শুনেছি, তো আইকিউ মানে হচ্ছে মূলত কি আমাদের জ্ঞানীয় ক্ষমতা, মানে আমাদের যুক্তি, সমস্যা সমাধান, বিশ্লেষণ এসব নিয়েই হচ্ছে আইকিউ। কিন্তু ইকিউ মানে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে ব্যক্তি সম্পর্ক, যোগাযোগ এবং সামগ্রিক মানসিক সুস্থতার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার এই ইমোশনাল ইন্টেলিজেন্স টার্মটা সবার প্রথমে কিন্তু ড্যানিয়েল গোলেম্যান পপুলার করে তুলেছিলেন। কোথায়? তিনি একটি বই লিখেছিলেন যার নাম ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়াই ইট ক্যান ম্যাটার মোর দ্যান আইকিউ। এই ধারণাকে বৃহত্তর জনসাধারণের কাছে পৌঁছে দেয় এই বইয়ের দ্বারা। গোলম্যান এই বইতে দেখান যে শুধুমাত্র প্রথাগত আইকিউ নয়, মানে আমাদের আইকিউ শুধু নয়, ইকিউ মানে আবেগিক বুদ্ধিমত্তাও কিন্তু মানুষের সাফল্য এবং সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকিউ ইজ very, very important for our healthy living. আচ্ছা, ড্যানিয়েল গোলেম্যানের সম্পর্কে বুঝলাম, তিনি পপুলারাইজ করেছিলেন এই টার্মটা ইমোশনাল ইন্টেলিজেন্স। বাট ফার্স্ট এই টার্মটা কয়েন করেছিলেন পিটার স্যালোভে। আমরা একটু আগেই পড়লাম তাদের ডেফিনিশন। পিটার স্যালোভে এবং জন মেয়ার আবেগিক বুদ্ধি শব্দটি প্রথম ব্যবহার করেন দুই মনোবিজ্ঞানী, এবং 1990 সালে তারা এই শব্দটি প্রবর্তন করেন এবং এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে গবেষণা শুরু করেন। এবং এই কাজের গবেষণার ওপরেই কিন্তু প্রভাবিত হয়ে ড্যানিয়েল গোলেম্যান নিজের কাজ ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে শুরু করেন। আচ্ছা, এবার ড্যানিয়েল গোলেম্যান মডেল অফ ইন্টেলিজেন্স বলেছেন, যেখানে তিনি 5টা ইমোশনাল কম্পোনেন্টস সম্পর্কে আলোচনা করেছেন। 5টা কি? প্রধান উপাদান: মোটিভেশন, সোশ্যাল ফিলস, এমপ্যাথি, সেলফ অ্যাওয়ারনেস আর সেলফ রেগুলেশন। আমরা এই 5টা কম্পোনেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্সকে আরেকটু ডিটেলে জানবো। সবার প্রথমে সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস এর অর্থ হলো নিজের অনুভূতি, মেজাজ, আবেগ, শক্তি, দুর্বলতা এবং উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা। উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি যে একজন ব্যক্তি যখন জানতে পারে যে চাপ তার মনোযোগ নষ্ট করছে, তখন সে কি করবে? চাপ কমানোর নানা রকম পদ্ধতি অবলম্বন করবে। আচ্ছা, পরেরটি দেখো, আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে আমি রেগুলেট করছি, কন্ট্রোল করছি, সেলফ রেগুলেশন, সেলফ ম্যানেজমেন্ট। এটি নিজের আবেগ, নিজের মেজাজ, ইম্পালসিভিটিকে আমরা কন্ট্রোল করছি কিংবা নিয়ন্ত্রণ করছি। ফর এক্সাম্পল, ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তিরা কিন্তু যখন রেগে যায় তখন কিন্তু সঙ্গে সঙ্গে তারা প্রতিক্রিয়া জানায় না। এটা কিন্তু একটা ট্রিক, যে আমাদের রাগটা তো সহজাত, এবার সেটা হবেই, এবার সেই রাগটাকে কন্ট্রোল করব কি করে? দ্য প্রসেস ইজ যে তুমি যখন রাগছো তখন সেই সিচুয়েশন, সেই বস্তু, সেই ব্যক্তি যাই হোক না কেন যার প্রতি রাগটা হলো, সেইখান থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নাও। যখনই তুমি সেখান থেকে দূরে নিজেকে সরাবে তখন তোমার রিয়াকশনটাও একটু ডিলেড হবে। যখনই সেটা ডিলেড হবে তখনই কিন্তু তোমার রাগের লেভেলটা আস্তে আস্তে ইট উইল ডিক্রিজ। পরেরটা দেখো, প্রেষণা। প্রেষণা অভ্যন্তরীণ ইচ্ছা, মানে বাইরের কোনো পুরস্কার আমাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে তা নয়, তার পরিবর্তে অভ্যন্তরীণ ইচ্ছা বা তৃপ্তি থেকে
চালিত হচ্ছি আমি। উদাহরণস্বরূপ দেখো, একজন ছাত্র যদি পরীক্ষায় খুব খারাপ ফল করে, তারপরেও কিন্তু সে হাল ছেড়ে দিল না, সে চেষ্টা করতে লাগলো এবং নিজেকে বলতে লাগলো যে না, আমি খারাপ করেছি, হয়ে গেছে একটা সিচুয়েশন খারাপের, কিন্তু এবার আমাকে লেগে পড়তে হবে, এমন কোনো কাজ নেই যেটা অসম্ভব করা, যদি আমি চেষ্টা করি তাহলে আমি নিশ্চয়ই ভালো ফল করব পরের বার। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে এমপ্যাথি কিংবা সহানুভূতি। একটু আগেই আমরা পড়লাম সহানুভূতি আমরা মানে কি বুঝি। সহানুভূতি হলো অন্যের অনুভূতি, চাহিদা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে এবং তাদের সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা। উদাহরণ দিয়ে আমরা বলতেই পারি, একজন বন্ধু যখন দুঃখিত থাকে, কষ্ট পাচ্ছে, তখন কি করছো তুমি? তুমি তার পাশে থাকছো এবং তার কষ্টটি অনুভব করার চেষ্টা করছো। আমি আছি পাশে, এটাই বলা অনেক কিন্তু। আচ্ছা, সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিল, এটি অন্যের সাথে কার্যকরভাবে সম্পর্ক তৈরি করা, যোগাযোগ স্থাপন করা এবং পরিচালনা করার একটি অসাধারণ ক্ষমতা। ফর এক্সাম্পল, ম্যানেজার, খুব ভালো ম্যানেজার আমরা কখন বলি? যখন আমরা কিন্তু দেখি যে সে দলের সদস্যদের সঙ্গে কিন্তু একটি সুসম্পর্ক বজায় রাখছে এবং তাদের অনুপ্রাণিত করছে যাতে তারা একসঙ্গে দলবদ্ধভাবে খুব সঠিকভাবে কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ কেন। প্রথমেই দেখব, ইট ইমপ্রুভস পার্সোনাল রিলেশনশিপ, ব্যক্তিগত সম্পর্ক উন্নত করছে। ব্যক্তিগত সম্পর্ক মানে আমার প্রিয়জন, আমার পরিবার, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আরো গভীর এবং সুস্থ সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। সেকেন্ডলি, কর্মক্ষেত্রে সাফল্য কিংবা সাকসেস ইন ওয়ার্ক প্লেস, হাইলি ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপলরা দলবদ্ধ কাজ করতে কিন্তু সক্ষম হয় এবং তার ফলে কি হয়, তারা দ্বন্দ্ব সমাধানে কিন্তু অত্যন্ত সাকসেসফুল হয়ে ওঠে। নেক্সট পয়েন্ট, বেটার মেন্টাল হেলথ, উন্নত মানসিক স্বাস্থ্য। আমরা যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হই, তাহলে আমরা কি করতে পারি? নিজেদের চাপ কমাতে পারি, উদ্বেগ এবং হতাশার মোকাবিলা কিন্তু খুব সহজেই করে উঠতে পারি এবং এর ফলে কি হবে, আমাদের সামগ্রিক মানসিক সুস্থতা বজায় রাখতে আমাদেরকে সাহায্য করবে। নেক্সট পয়েন্ট, ইফ উই হ্যাভ highly emotionally intelligence within us, then we can improve communication skill, উন্নত যোগাযোগ। ইকিউ কার্যকর এবং সহানুভূতিশীল যোগাযোগ তৈরি করতে কিন্তু সাহায্য করে আমাদের এবং তার ফলে কি হয়, মানুষের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝিটা অনেকটা কমে যায়। নেক্সট পয়েন্ট, লিডারশিপ স্কিল, অর্থাৎ নেতৃত্বের দক্ষতা। যারা খুব আবেগিকভাবে বুদ্ধিমান, তারা কি করে, তাদের মধ্যে তো লিডারশিপ স্কিলস আছেই এবং সেই নেতারা তাদের দলের সদস্যদের কিন্তু অনুপ্রাণিত করতে, তাদের চাহিদা বুঝতে এবং কাজের পরিবেশটি একটি পজিটিভ ওয়ার্ক প্লেস তৈরি করতে কিন্তু সক্ষম হয়। নেক্সট, রেজলিউশন অফ কনফ্লিক্টস কিংবা দ্বন্দ্ব সমাধান করা। ইকিউ কিংবা ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষকে দ্বন্দ্বের মূল কারণ, কিসের জন্য কনফ্লিক্টটা অ্যারাইজ হলো, সেই মূল কারণ বুঝতে কিন্তু সাহায্য করে এবং তার ফলে শান্তিপূর্ণভাবে, মানে আমি কারণ বুঝলে তার সমাধানও করতে পারবো, অথবা আমরা খুব শান্তিপূর্ণভাবে সমাধান করতে কিন্তু সাহায্য করে। লাস্টলি, ডিসিশন মেকিং। আমরা যদি খুব ভালোভাবে এফেক্টিভলি আমাদের ইমোশনসকে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব স্ট্রেসের সময় যখন পড়ব, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডিসিশন নেব না, তখন কিন্তু আমরা থেমে সময় নিয়ে কি করা উচিত
ভেবে চিনতে কার্যকরভাবে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নেব, এবং এটাই কিন্তু ইকিউ আমাদেরকে হেল্প করে, যে আমরা লজিক্যালি ডিসিশন নিচ্ছি। প্রচন্ড ইমোশনালি যখন অ্যারাউজড আছি, আমরা প্রচন্ড ভাবে অতিরিক্ত আবেগপ্রবণ যখন আমরা আছি, তখন কিন্তু যাদের হাইলি ইকিউ আছে, হাইলি ইন্টেলিজেন্ট ইমোশনালি, তারা কিন্তু সময় নিয়ে ভেবেচিন্তে তারপরেই পরিস্থিতির মোকাবিলা করে। এবার আমরা দেখে নেব ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ ইমোশনাল ওয়েলবিং। আবেগগত বুদ্ধি এবং আবেগগত সুস্বাস্থ্যের মধ্যে কি সম্পর্ক? এরা খুব very closely they are related to each other. Okay, let's see the first one. উন্নত আত্ম সচেতনতা, তার ফলে কি হচ্ছে? উন্নত মানসিক স্থিতিশীলতা, মানে improved self awareness which is leading to improved mental stability. মানে যখন কোনো ব্যক্তি নিজের আবেগ সম্পর্কে সচেতন থাকেন, তখন কিন্তু তিনি বুঝতে পারেন যে সেই আবেগটি, পার্টিকুলার আবেগটি তিনি কেন অনুভব করছেন, এবং কারণ জানতে পারলে কিন্তু উনি সেটিকে আরো ভালো করে ম্যানেজ, নিয়ন্ত্রণ, কন্ট্রোল করতে পারবেন, এবং তার ফলে কি হবে? তার যে মানসিক অস্থিরতা, ইনস্টেবিলিটি, সেটা কিন্তু কমবে, এবং অভ্যন্তরীণ শান্তি কিন্তু তার ফলে বাড়বে। ফলে উদ্বেগ, হতাশা বা মানসিক চাপের মতন নেতিবাচক আবেগগুলিও কিন্তু সঠিকভাবে মোকাবিলা করা সম্ভব, যেগুলোতে আমাদের বেসিক্যালি প্রবলেমগুলো অ্যারাইজ হয়। আচ্ছা, সেকেন্ডলি, হাউ ইমোশনাল ইন্টেলিজেন্স ইনফ্লুয়েন্স আওয়ার ইমোশনাল ওয়েলবিং, দ্যাট ইজ কার্যকারী আত্মনিয়ন্ত্রণ, তার ফলে চাপ ও উদ্বেগ হ্রাস, মানে effective self control which result in reducing our stress and anxiety. এবার দেখো, যারা খুব ভালোভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে, তারা কিন্তু প্রতিকূল পরিস্থিতি, মানে অ্যাডভার্স সিচুয়েশনের কিন্তু তারা শান্তভাবে থাকতে পারে। তারা কিছুটা সময় নিয়ে বিশ্লেষণ করে সিচুয়েশনকে, তারপর গঠনমূলক উপায়ে কিন্তু তারা কিন্তু সলিউশন গুলো চেষ্টা করে তৈরি করার, ক্রিয়েট করার, এবং তার ফলে কি হয়? আমাদের মানসিক চাপ, উদ্বেগ কিংবা হতাশার মাত্রা অনেকটাই কমে যায়, এবং ইন রেজাল্ট কি হয়? ফাইনালি উই গেট ইনটু আ ইমোশনাল ওয়েলবিং স্টেট। ওকে, নেক্সট পয়েন্ট, উন্নত সামাজিক সচেতনতা এবং তার ফলে সুস্থ সম্পর্ক, improved social awareness leads to a healthy relationship. কিভাবে? দেখো, আমাদের মধ্যে যদি অন্যকে বোঝার ক্ষমতা থাকে, অন্যকে বোঝার ক্ষমতা অর্থাৎ সমানুভূতি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা মানুষের সঙ্গে, একে অপরের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে কিন্তু সক্ষম হব, এবং এর ফলেই কি করতে পারবো আমরা? কি হবে আমাদের? আমাদের কিন্তু একটা কার্যকরভাবে যোগাযোগ সৃষ্টি হবে অপরের সঙ্গে, এবং সুস্থ ও সমর্থনমূলক সম্পর্কগুলি আবেগিক সুস্থতার একটি শক্তিশালী ভিত্তি। আচ্ছা, এবার দেখো, এর সঙ্গে পরের পয়েন্টটা রিলেটেড, দক্ষ সম্পর্ক ব্যবস্থাপনা এবং তার ফলে সামাজিক সমর্থন এবং নিরাপত্তা, মানে স্কিলড রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মানে এখানে যখন আমি স্কিলড হয়ে গেলাম রিলেশনশিপে, তখন কিন্তু আমরা সোশ্যাল সাপোর্ট আর সিকিউরিটি পাবো, এবং সোশ্যাল সাপোর্ট আর সিকিউরিটিটা আমাদের খুব দরকার, যেহেতু আমরা সামাজিক প্রাণী, এবং আমরা একা কিন্তু থাকা আমাদের পক্ষে যথেষ্ট অসম্ভব একটা স্টেট আমরা বলবো। ঠিক আছে, সম্পর্ক ব্যবস্থাপনার মাধ্যমে একজন ব্যক্তি সুসম্পর্ক তৈরি করতে ও টিকিয়ে রাখতে সক্ষম হয়। শক্তিশালী সামাজিক সম্পর্ক এবং সমর্থন ব্যবস্থা আবেগিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই সামাজিক সম্পর্কে, এই যে বললাম, হিউম্যানস আর বেসিক্যালি সোশ্যাল এনিম্যাল, আমরা সামাজিক প্রাণী, এবং সমাজকে ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, কারণ মানুষ একাকিত্ব এবং বিচ্ছিন্নতা থেকে
রক্ষা করে এই সামাজিক সম্পর্ক এবং প্রয়োজনে মানসিক সম্পর্ক সমর্থন প্রদান করে। এবং আগেই বলেছি, ফর আ হিউম্যান it's very difficult to stay lonely, so as we are social animal এবং সামাজিক প্রাণী হওয়ার জন্যই আমরা কিন্তু সামাজিক সম্পর্কটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তৈরি করার জন্য, যাতে আমরা নিজেদেরকে বিচ্ছিন্নতা এবং একাকিত্ব থেকে রক্ষা করতে পারি। এবং লাস্টলি, সমস্যা সমাধানের ক্ষমতা, তার ফলে সহনশীলতা, মানে প্রবলেম সলভিং এবিলিটি যদি আমাদের থাকে ইকিউ এর জন্য, তার ফলে কি হয়, ডেভেলপমেন্ট অফ রেজিলিয়েন্স। উচ্চ আইকিউ সম্পন্ন ব্যক্তিরা কঠিন পরিস্থিতিগুলোকে আরো কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়। তারা তাদের আবেগ ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে এবং প্রতিকূলতা থেকে দ্রুত পুনরুদ্ধার করতে পারে। এই সহনশীলতা আবেগিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক। অবশ্যই আমরা কার্যকরভাবে যখন মোকাবিলা করতে পারি আমাদের অ্যাডভার্স সিচুয়েশন, আমাদের প্রতিকূলতা, তখনই কিন্তু আমাদের মধ্যে এই রেজিলিয়েন্সের ডেভেলপমেন্ট সৃষ্টি হবে, সহনশীলতা গড়ে উঠবে। ওকে, এবার ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা কি আমরা শিখতে পারি? হ্যাঁ, কিছুটা আমরা শিখতে পারি কয়েকটা মেথডের দ্বারা, ওটা একটুখানি আমরা জেনে নেব। সো ফার্স্টলি, আমরা কিভাবে, হাউ ক্যান উই লার্ন অর হাউ ক্যান উই ইমপ্রুভ, মানে এতগুলো পয়েন্টস এর পরে নিশ্চয়ই আমরা কিছুটা জেনে নিয়েছি যে আমরা ঠিক ইকিউ লেভেলে কে কোথায় আছি। যদি মনে হয় যে না, আমি ঠিকঠাক করে আমার ইমোশনস গুলোকে ম্যানেজ করতে পারি না, কোথায় কোথায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি, কোনো কোনো সিচুয়েশনে আমরা সত্যি খুব খারাপ ভাবে অ্যাডাপ্ট করি, যখন আমি এটা বুঝছি, তাহলে আমার ওই ঘাটতিগুলো যখন আমি চিহ্নিত করতে পারছি, তাহলে আমি কিভাবে নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সকে ইমপ্রুভ করবো কিংবা শিখবো, একটু দেখে নিই। প্রথমেই নিজের আবেগকে চিনতে শেখা, লার্ন টু আইডেন্টিফাই ইয়োর ইমোশনস, মানে নিজের অনুভূতিগুলো, মানে কোনো একটা সিচুয়েশনের প্রতি যখন আমি রিয়াক্ট করছি, তখন আমার ইমোশনস গুলো ক্রিয়েট হচ্ছে, সৃষ্টি হচ্ছে। কি কি ইমোশনস হচ্ছে? মোস্ট অফ দ্য টাইম কি আমি সিচুয়েশনে রেগে যাই? মোস্ট অফ দ্য টাইমস কি আমি বিরক্ত বোধ করি? নাকি না মোস্ট অফ দ্য টাইমস আমি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে খুব হ্যাপি থাকতে পারি? এটা কিন্তু আমি নিজেকেই চেক করতে পারি। সেই ইমোশনস গুলোকে আমি লিখছি যে আজকে সারাদিনে আমি কতবার রাগের ইমোশনস হয়েছে, কতবার আই ওয়াজ হ্যাপি, কতবার আই ওয়াজ ইন ফিয়ার, কতবার আই ওয়াজ অ্যাংরি। সো লেটস রাইট ইট ডাউন। সেকেন্ডলি, আবেগপ্রবণ হলে তা লিখে রাখা। এবার যখনই কি কি, প্রথমটা হলো কি কি ইমোশনস হচ্ছে, ফিয়ার হচ্ছে না অ্যাঙ্গার হচ্ছে, নাকি না ভালোবাসা হচ্ছে, না ভালো লাগা হচ্ছে, না রাগ হচ্ছে, যাই হচ্ছে। এবার হচ্ছে যে যখন আমার হচ্ছে এগুলো সৃষ্টি হচ্ছে, আবেগের সৃষ্টি হচ্ছে যখন, তখন আমি একটা জার্নাল মেনটেন করছি, মানে আমার ডায়েরি দিচ্ছি। আজকে আমার খুব খারাপ লেগেছে, আমার বন্ধু আমার সঙ্গে একটু কথা বলেনি, সে অন্যকে নোটস দিল, আমাকে দিল না। তো এরকম নানা রকম সিচুয়েশন তো তোমাদের স্কুলে হয়েও থাকে, বাড়িতেও অনেক সময় হয়ে থাকে। ভাই বোনের সঙ্গে ঝগড়া হলো, মা ভাইকে সাপোর্ট করলো, আমাকে সাপোর্ট করলো না। তো উই ফেস অল কাইন্ডস অফ সিচুয়েশন লাইক দিস, মানে আমিও ছোটবেলা প্রচুর ফেস করেছি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে শরীরিক প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হয়। এবার যে আমার ইমোশনাল অ্যারাইজাল গুলো হলো, মনে করো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম একটা সিচুয়েশনে, আমার কি কি ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে, আমার কি প্রচন্ড আমি ঘাবড়ে গিয়ে আমার ঘাম হচ্ছে, কিংবা আমি ট্রেম্বল করছি, কাঁপছি কিনা, ওগুলো একটুখানি আমি নোটিস করছি। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড আদার্স পার্সপেক্টিভ। আদার্স পার্সপেক্টিভ, অন্যকে বোঝা, মানে হলো সমানুভূতি। অলরেডি বলেছি সমানুভূতি কাকে বলে। ওই সমানুভূতিকেই একটু প্র্যাকটিসের মধ্যে আনার চেষ্টা করা। যোগাযোগের দক্ষতা উন্নত করা, ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল, সক্রিয়ভাবে শোনা এবং নিজের অনুভূতি স্পষ্ট ও সম্মানজনকভাবে প্রকাশ করা। মানে কোনো কথোপকথন হলে আমি যেরকম অন্যের কথা
শুনছি তেমন নিজের কথাটাও কিন্তু আমি স্পষ্টভাবে বলছি। শোনাটাও প্রচন্ড ভাবে কিন্তু প্রয়োজন অন্যকে বোঝার জন্য। এর ফলেই কিন্তু যোগাযোগগুলো গড়ে ওঠে। তুমি নিজেকেও যেমন প্রাধান্য দিচ্ছ, তেমন অপর মানুষটি যার সঙ্গে তুমি কথা বলছো তাকেও কিন্তু এটা বোঝানো উচিত যে তুমি তাকেও ততটাই ইম্পর্টেন্স দিচ্ছ। পরের পয়েন্ট হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করার কৌশল শেখা। আমি কি কি টেকনিক্সে আমার ইমোশনসকে আমি কন্ট্রোল করতে পারবো। যেরকম দেখো, এখন খুব তোমরা সবাই জানো মেডিটেশনের টেকনিক, ধ্যান করছি, ব্রিদিং এক্সারসাইজ করছি। তো এই সব টেকনিক্সে আমি কিন্তু মাইন্ডফুল থেরাপি করছি, রিল্যাক্সেশন থেরাপি করছি। তো এইসব টেকনিক্স এর মধ্যে দিয়ে কিন্তু আমি আমার ইমোশনস গুলোকে, যেগুলো নেগেটিভ ইমোশন মানে রাগ, ভয়, ডিসগাস্ট, ঘৃণা, এইসব ইমোশনস গুলোকে কিন্তু আমি কন্ট্রোল করার চেষ্টা করব। এবং সর্বশেষে গঠনমূলক প্রক্রিয়া গ্রহণ করা, অ্যাকসেপ্ট কনস্ট্রাকটিভ ফিডব্যাক। কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে অন্যের কাছ থেকে নিজের আচরণ সম্পর্কে প্রতিক্রিয়া শোনা এবং সেখান থেকে শেখা। অনেক সময় কিন্তু হয় যে আমার অনেক কাছের মানুষরা কিংবা যাদের সঙ্গে আমি সম্পর্কিত আলোচনা করি, কথা বলি কোনো কাজের সূত্রে, সেখানে কিন্তু তারা যে ফিডব্যাক দেয়, তুই না এই কাজটা ঠিক করলি না, তুমি না এই কাজটা ঠিক এই সিচুয়েশনে এটা করা উচিত ছিল না, এরকম যদি কোনো ফিডব্যাক পাই যেটা কিনা খুব একটা পজিটিভ নয়, আমি কিন্তু নিজের ভেতরে অন্তর্দর্শনের দ্বারা কিন্তু আমি নিজেকে বোঝার চেষ্টা করবো যে আচ্ছা, বারবার করে এটা বলা হচ্ছে যে আমি খুব চটজলদি রেগে যাই, পুরো কথাটা শুনছি না, সেটা কি ঠিক? সেটা আমাকে একটুখানি সেলফ চেক করার প্রক্রিয়ার মধ্যে কিন্তু আনতে হবে। যখন আমি দেখবো নিজেকে যে আমার ত্রুটিগুলোকে, ঠিক ত্রুটি না বলেও যদি আমি বলি যে আমার যে ডিমেরিটস গুলোকে, অভাবগুলোকে যদি আমি দেখতে পাই, তাহলে কিন্তু সেই অভাব পূরণের প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমি নিজেকে নিয়ে যেতে পারবো। তো দিস আর দ্য মেথডস। এইসব পদ্ধতির দ্বারা কিন্তু আমি আমার ইকিউ কে মানে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কিন্তু আমি এনহ্যান্স করতে পারি। আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন্স এর মধ্যে আসছি। আবেগ মানে কি? হোয়াট ডু মিন বাই ইমোশনস? 2 মার্কসের কোয়েশ্চেন্স আসতে পারে। ওয়েলবিং মানে কি বোঝো? সুস্বাস্থ্য মানে কি? কিংবা আবেগগত সুস্বাস্থ্য মানে কি বোঝায়? সহনশীলতা কথাটির অর্থ কি? হোয়াট ইজ মেন্ট বাই রেজিলিয়েন্স? সমানুভূতি কাকে বলে? হোয়াট ডু মিন বাই এমপ্যাথি? কিংবা আবেগগত বুদ্ধিমত্তা মানে কি? মানে হোয়াট ইজ মেন্ট বাই ইমোশনাল ইন্টেলিজেন্স? এগুলো সব শর্ট কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন্স। আচ্ছা, 3 মার্কসের কোয়েশ্চেন্স এর মধ্যে দেখো এরকম কোয়েশ্চেন্স আসতে পারে। আবেগের প্রকারভেদ লেখো, অলরেডি ক্লাসের মধ্যে তোমরা করলে। সহনশীলতার মূল বৈশিষ্ট্য লেখো, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রেজিলিয়েন্স। আবেগগত সুস্বাস্থ্যের বৈশিষ্ট্য লেখো, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশনাল ওয়েলবিং। আবেগের উপাদান কি কি? হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইমোশনস? কিভাবে সহনশীলতা কঠোরতা থেকে আলাদা? হাউ ইজ রেজিলিয়েন্স ডিফারেন্ট from rigidity? Already have discussed. And lastly, আবেগগত বুদ্ধিমত্তার গুরুত্ব লেখো, write down the importance of emotional intelligence. আচ্ছা, in 4 marks question we can have questions like this, like সহানুভূতি আর সমানুভূতির মধ্যে পার্থক্য লেখো। is a very important question. Write down the differences between sympathy and empathy. Wellness আর well-being, how they are different, এরকমও একটা কোয়েশ্চেন আসতে পারে। সমানুভূতি ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই মজবুত সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, এটা নিয়ে আলোচনা করো। ডিসকাস হাউ ক্যান এমপ্যাথি এনহ্যান্স পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। আবেগের বৈশিষ্ট্য লেখো, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশনস। 6 মার্কসের ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের মধ্যে এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আসার চান্সেস আছে। কেন সহনশীলতা মানব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য তা আলোচনা করো। Give an explanation why resilience is important in every aspect of human life. Secondly, কিভাবে আবেগগত বুদ্ধি আমাদের আবেগগত সুস্বাস্থ্যকে প্রভাবিত করে তা আলোচনা করো। ডিসকাস হাউ
Can emotional intelligence influence the emotional well-being of an individual? আরেকটা কোয়েশ্চেন 6 মার্কসের তোমাদের এমন ভাবে আসতে পারে, আবেগগত বুদ্ধিমত্তা বা বুদ্ধাঙ্ক কি শেখা বা উন্নত করা যায়? জাস্ট লাস্ট স্লাইডে আমরা সেটা দেখলাম। আলোচনা করো, ক্যান ইমোশনাল ইন্টেলিজেন্স বি লার্নড অর ইমপ্রুভ? এক্সপ্লেন। ফাইনালি আবেগগত বুদ্ধিমত্তার উপাদানগুলো আলোচনা করো। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখানেই আমি আজকের টপিকগুলো শেষ করছি। নেক্সট ক্লাসে ইমোশনাল ইন্টেলিজেন্সের আমরা লাস্ট পার্টটা ইমোশনাল ইন্টেলিজেন্সে নেবো, তার সঙ্গে একটু প্রজেক্টেরও আলোচনা করে নেবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।